এক গ্রামে বাবা মায়ের সাথে রাতুল ও রিমি নামে দুই ভাই বোন বাস করত। ওদের বাবা শহরে ছোট একটা ব্যবসা করত। ওদের বাবার ব্যবসা শহরে হওয়াতে ওরা বেশিরভাগ সময় গ্রামে ওদের মায়ের সাথে একা থাকতো। একদিন হঠাৎ করে ওদের মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। ওদের বাবার রাশেদ দুই বাচ্চা নিয়ে খুব অসহায় হয়ে পড়ে। সে একা কিছুতেই বাচ্চাদের সামলাতে পারে না। ওদিকে ব্যবসার জন্য তাকে শহরেও চলে যেতে হবে, তাই দুশ্চিন্তায় সে দিশেহারা হয়ে পড়ে। শেষে গ্রামের লোকেদের কথায় ওদের দেখাশোনা করার জন্য রাশেদ নাইমা নামে আরেকটা মেয়েকে বিয়ে করে আনে। কিন্তু নাইমা খুব হিংসুটে স্বভাবের ছিল। কিছুদিন যেতে না যেতেই সে কোনোভাবেই আর রাতুল ও রিমিকে সহ্য করতে পারছিল না। রাশেদ যতদিন শহরে থাকতো ততদিন সে বাচ্চাদের সাথে খুব বাজে ব্যবহার করত। রাতুল একটু বড় হওয়ায় সে রাতুলকে দিয়ে ঘরের সব কাজ করাতো, কিন্তু এভাবেও তার মনে শান্তি হচ্ছিল না। নাইমা ভাবে রাতুল ও রিমির পিছনে তাদের অনেক খরচ হয়ে যাচ্ছে, তাই সে ঠিক করে বাচ্চাদের দূরে জঙ্গলে কোথাও ছেড়ে দিয়ে আসবে। তাহলে এই যন্ত্রণা থেকে সে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। যে কথা সেই কাজ। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই সে বাচ্চাদেরকে বলে, আজ আমরা পাশের জঙ্গলের কাছে পিকনিক করতে যাব। তোরা তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নে। পিকনিকের কথা শুনে রিমি অনেক খুশি হয়ে যায়। ওয়াও, পিকনিক! কি মজা, কি মজা! কিন্তু রাতুল মোটেই খুশি হয়নি, কারণ আগের রাতে তার সৎমা যখন ওদের জঙ্গলে রেখে আসার প্ল্যান করছিল রাতুল সব শুনে ফেলে। তাই রাতেই সে কিছু পাথর কুড়িয়ে এনে তার বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। ঘর থেকে বের হওয়ার সময় নাইমা কিছু খাবার নিয়ে নেয় যাতে ওদের কোনো সন্দেহ না হয়। আর রাতুল পকেটে পাথরগুলো ভরে নেয়। যেতে যেতে রাতুল একটু পর পর পাথরগুলো ফেলতে ফেলতে যায়, যেন ফেরার পথে ওরা পথ চিনে বাড়ি ফিরতে পারে। জঙ্গলের কাছে আসতে ওদের সৎমা বলে, আমরা জঙ্গলের ভেতরে গিয়ে পিকনিক করব। এ কথা শুনে রাতুল জিজ্ঞেস করে, গত রাতে তো বলেছিলেন আমরা জঙ্গলের পাশে পিকনিক করব, তবে যে এখন জঙ্গলের ভিতরে নিয়ে যেতে চাইছেন? তখন বলেছিলাম, কিন্তু জঙ্গলের ভেতরটা সুন্দর আর নিরিবিলি দেখে এখন জঙ্গলের ভেতরেই পিকনিক করতে ইচ্ছে করছে। রাতুল আর কিছু বলে না। সে তো সবটা আগে থেকেই জানে, তাই আর কথা বাড়ায় না। রাতুলের অনেক কষ্ট হয়। আজ তাদের মা বেঁচে থাকলে তাদের সাথে এরকমটা কখনোই হতো না। জঙ্গলের বেশ কিছুটা ভেতরে প্রবেশ করার পর নাইমা ওদের বলে, আমরা এখানেই পিকনিক করব। সেখানে জিনিসপত্র সবকিছু রেখে নাইমা ওদের ওখানে একটু বসতে বলে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। তখন রিমি কান্না শুরু করে। ভাইয়া, মা তো আসছে না, তাইলে কি আমরা বাড়ি ফিরতে পারবো না? সেই যেতে পারবো বোন, কান্না করিস না। এই বলে রাতুল রিমিকে নিয়ে পাথর দেখে দেখে পথ চিনে বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে তারা দেখে তাদের বাবা শহর থেকে এসেছে এবং খুব দুশ্চিন্তায় আছে, কিন্তু তাদের দেখা মাত্র খুশিতে ছুটে এসে ওদের জড়িয়ে ধরে। আমার বাচ্চারা ফিরে এসেছো। তোমার মাকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? আমরা খুবই টেনশনে ছিলাম। বাবা, পাশের গ্রামে মেলায় গিয়েছিলাম, মাকে বললে যেতে দিত না, তাই না বলে চলে গিয়েছি। রাশেদের পিছনে দাঁড়িয়ে ওদের সৎমাকে রাগীভাবে তাকাতে দেখে রাতুল বুঝতে পারে সত্যটা বাবাকে বললে ওদের সাথে আরো বড় কিছু করে ফেলতে পারে, তাই ও বাবাকে মিথ্যে বলে। এরপর থেকে কখনো এমন করবে না, কেমন? যেখানে যাও তোমার মাকে বলে যাবে। আচ্ছা বাবা। রাতুল সত্যিটা না বলাতে নাইমা একটু স্বস্তি বোধ করে। সে বুঝতে পারে রাতুল ছোট হলেও যথেষ্ট বুদ্ধিমান ছেলে, তাই ওকে ঘায়েল করতে হলে তাকে আরো শক্তপোক্ত কোনো প্ল্যান করতে হবে। বেশ কিছুদিন কেটে গেলে রাশেদ আবার শহরে ফিরে যায়। এই কয়েকদিন রাশেদের সামনে নাইমা বাচ্চাদের সাথে বেশ ভালো ব্যবহার করে। রাশেদ চলে যেতেই নাইমা তার আসল রূপে ফিরে আসে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। এবার রাতুল ও রিমিকে পথ থেকে সরানোর জন্য নাইমা একটা মাস্টার প্ল্যান করে। রাতে ঘুমানোর আগে ওদের কাছে এসে বলে, বাচ্চারা শোনো, তোমাদের বাবা খবর পাঠিয়েছে। তোমাদেরকে শহরে যেতে হবে তোমাদের বাবার কাছে, সেখানে তোমাদেরকে স্কুলে ভর্তি করা হবে। বাবা কি এসে আমাদের নিয়ে যাবে, নাকি আপনি আমাদেরকে নিয়ে যাবেন? কাজের ব্যস্ততার জন্য তোমাদের বাবা আসতে পারবে না, আর আমারও শরীরটা ভালো না, তাই আমি তোমাদের সাথে যেতে পারছি না। কিন্তু তোমরা একদম ভেবো না, আমি তোমাদের ট্রেনে তুলে দেব, আর ট্রেন থেকে নামতেই তোমাদের বাবাকে পেয়ে যাবে। আমরা কবে যাব? কাল দুপুরে ট্রেনে যাবে। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কেমন? নাইমার হঠাৎ এত সুন্দর ব্যবহারে রাতুলের মনে সন্দেহ হয়। সকালে ঘুম থেকে উঠে রাতুলের মাথায় একটা বুদ্ধি আসে। নাইমা যখন অন্য ঘরে কাজের ব্যস্ত থাকে, তখন সে তার বাবার শহরের ঠিকানা একটা খাতায় টুকে নেয় আর সেটা তার ব্যাগে ভরে নেয়।
দুপুরে গ্রামের সবাই যখন ঘুমাচ্ছে তখন নাইমা রাতুল ও রিমিকে নিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দেয়। ট্রেনে তুলে দিয়ে নাইমা চলে যেতেই রাতুল ট্রেনের একজন যাত্রীকে তার বাবার ঠিকানা দেখিয়ে জানতে চায় এই ট্রেনটা এই ঠিকানার স্টেশনে যাবে কিনা। লোকটি জানায় এই ট্রেনের লাস্ট স্টপেজে এই ঠিকানায় থাকবে। রাতুল আর কিছু না বলে রিমিকে নিয়ে চুপচাপ বসে থাকে। ট্রেন চলে গেলে নাইমা নিশ্চিন্ত মনে তার গ্রামের দিকে চলতে থাকে। তার মাথার উপর থেকে যেন বিশাল এক বোঝা হালকা হয়ে গিয়েছে। আজ থেকে সে যেন একেবারে মুক্ত। সকাল হতেই ট্রেন ওদের বাবার শহরে পৌঁছে যায়। ট্রেন থেকে নেমে ওরা স্টেশনে থাকা লোকদের ঠিকানা দেখালে তারা বলে দেয় কোন দিকে যেতে হবে। জায়গাটা স্টেশনের কাছেই হওয়াতে ওদের বাবার ঠিকানা খুঁজে পেতে খুব বেশি সময় লাগে না। রাতুল ও রিমিকে শহরে নিজের কাজের জায়গায় দেখে ওদের বাবা ভীষণ অবাক হয়ে যায়। বাচ্চারা, তোমরা এখানে কি করছো? এখানে এলে কিভাবে? কে তোমাদেরকে এখানে আনলো? তোমাদের মা কোথায়? রাশেদ ওদেরকে এক জায়গায় বসে পানি খাওয়ালে রাতুল প্রথম থেকে এই পর্যন্ত সব ঘটনা একে একে ওর বাবাকে খুলে বলে। শুনে রাশেদ ভীষণ রেগে যায়। যাদের জন্য আমি তাকে এনেছি তাদের সাথে এত নিষ্ঠুরতা! দেখে নেব আমি তাকে। বাচ্চারা, তোমরা কিছুদিন আমার কাছে এখানেই থাকো, তারপর আমরা একসাথে গ্রামে যাব আর তাকে উপযুক্ত শাস্তি দিব। ওদিকে নাইমা বাচ্চারা বিদায় হয়েছে ভেবে মনের খুশিতে দিন কাটাতে থাকে। এর মধ্যে হঠাৎ অসুস্থ বোধ করায় গ্রামের হাসপাতালে ডাক্তারের কাছে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর সে জানতে পারে সে কোনো দিনও মা হতে পারবে না। এটা শুনে সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। বারবার তার রাতুল আর রিমির কথা মনে পড়তে থাকে। সে ওদের সাথে এরকমটা করেছে বলেই এই শাস্তি সে পেয়েছে, এরকম নানান কথা সে ভাবতে থাকে আর অনুশোচনায় ভুগতে থাকে। তার বারবার রাতুল ও রিমিকে দেখতে ইচ্ছে করে। এদিকে রাশেদও রাতুল ও রিমিকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসে। রাশেদ নাইমার উপর ভয়ানক রেগে থাকে। তোমার সাহস কি করে হয় আমার বাচ্চাদেরকে আমার বাড়ি থেকে বের করে দেওয়ার? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি এই ভুল আর কখনো করবো না। আমার বাচ্চারা, তোমরাও আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি তোমাদেরকে মায়ের আদর ভালোবাসা দিয়ে আগলে রাখবো। রাশেদ নাইমাকে বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে। নাইমা নিজের ভুল সব স্বীকার করে বারবার ক্ষমা চায় আর সে আর এরকম কখনো করবে না বলে ওয়াদা করে। কিন্তু রাশেদ নাইমাকে আর বিশ্বাস করে না। তখন নাইমা তার ডাক্তারি রিপোর্ট দেখিয়ে কান্নায় ভেঙে পড়ে। বারবার ক্ষমা চাইলে রাতুল ও রিমি বাবাকে অনুরোধ করে নাইমাদের ক্ষমা করে দিতে। রাশেদেরও নাইমার জন্য একটু মায়া লাগে এবং বাচ্চাদের কথা ভেবে সে নাইমাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে নাইমা সত্যি সত্যি ওদের মা হয়ে ওঠে। সবাই হাসি খুশিভাবে দিন কাটাতে থাকে। এক শহরে রাতুল নামের 8 বছরের ছোট একটা ছেলে দাদা, দাদি, বাবা ও মায়ের সাথে বাস করত। ওদের বাড়িতে প্রায় সময় ওর একমাত্র ফুফু তার মেয়ে দিনাকে নিয়ে আসত। রাতুলের দাদি রেহানা রাতুলের থেকেও দিনাকে বেশি ভালোবাসত। দিনাকে অনেক কিছু কিনে দিলেও রাতুলকে তিনি কিছুই কিনে দিতে চাইতেন না। ওদিকে রাতুলের বাবার ইনকাম তেমন বেশি না হওয়ায় ওর বাবাও ছেলের চাওয়াগুলো তেমন পূরণ করতে পারত না। একদিন দিনা ও রাতুল একসাথে খেলা করছিল। সেখানে রেহানা বেগমও বসেছিল। নানুমণি, তুমি আমাকে এবারে দিতে অনেকগুলো নতুন ড্রেস কিনে দিবে। বলে বাবা, আমার নানু ভাইয়ের নতুন জামা লাগবে। ঠিক আছে, নানু ভাই তোমাকে অনেকগুলো নতুন জামা কিনে দিব। এই কথা শুনে রাতুলও রেহানা বেগমের কাছে আবদার করে। দাদু, তুমি তো সব সময় দিনাকেই নতুন জামা কিনে দাও, এবারে দিতে আমাকেও নতুন জামা কিনে দিও। রাতুলের কথা শুনে রেহানা বেগম রেগে যায়। এই, আমার নানু ভাইকে দিলেই তোকে দিতে হবে কেন? যা ভাগ এখান থেকে। তোর মাকে গিয়ে বল বাপের বাড়ি থেকে টাকা এনে তোকে নতুন জামা কিনে দিতে। রেহানা বেগমের কথায় রাতুল মন খারাপ করে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে যায়। রিয়া রান্নাঘরে কাজ করছিল। রাতুলকে এভাবে কান্না করতে করতে আসতে দেখে বুঝতে পারে নিশ্চয়ই কেউ ওকে বকা দিয়েছে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? মা, আমাকে নানুর বাসায় নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না। কেন বাবা, কি হয়েছে আমাকে বলো। দাদু দিনাকে নতুন জামা কিনে দিবে বলেছে। আমি চাইতেই বলে তোর মাকে বল বাপের বাড়ি থেকে টাকা এনে কিনে দিতে। এই বাসায় কেউ আমাকে
ভালোবাসে না, কেউ আদর করে না। আমি আর এখানে থাকবো না। রিয়া মনে মনে কষ্ট পেলেও রাতুলকে সান্ত্বনা দিয়ে বলে, দাদু এমনি বলেছে, মন খারাপ করে না বাবা। যাও, এখন তুমি একটু বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলা করে আসো, ভালো লাগবে তোমার কাছে। রাতুলকে বাসার সামনে খেলতে পাঠিয়ে দেয় ঠিক, কিন্তু মনে মনে রিয়া অনেক কষ্ট পায়। দিনার অনেক নতুন জামা আলমারিতে পড়ে থেকে নষ্ট হলেও রিয়ার শাশুড়ি তার মেয়ের ঘরে নাতনিকে কিছুদিন পর পর নতুন জামা উপহার দেন, অথচ ছেলের ঘরেও যে নাতিকে কিছু দিতে হবে এটা যেন মাথায় আসে না। রিয়া ঠিক করে শাশুড়িকে বলে আজ সে তার বাবার বাসায় যাবে। রাতুলের বাবা এখনো বেতন পায়নি, তাই রিয়ার বাবা বলেছে ঈদের কেনাকাটা তিনিই করে দিবেন। রিয়া, তিথি এবং রেহানা বেগম ড্রয়িং রুমে বসেছিল। মা, আমি আজ একটু আমার বাবার বাসায় যেতে চাইছি। রেহানা বেগম কিছু বলার আগেই তিথি বলে ওঠে, ভাবি, এই কয়দিন আগেই তো তুমি তোমার বাপের বাড়ি ঘুরে এলে, আজ আবার বাপের বাড়ি যেতে চাইছো? এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি আছে তোমার? তিথি, তুমি নিজে কিন্তু তোমার বাবার বাড়িতেই বেশিরভাগ সময় থাকো, তুমি থাকলেই ঠিক আছে, আর আমি মাঝে মাঝে যাই, এটাই তোমার চোখে লেগে গেল? দেখেছো মা, ভাবি সাহস দেখেছো? তোমার সামনে আমাকে কিভাবে কোঠা দিচ্ছে। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এভাবে কথা বলার? মুখ সামলে কথা বলো, এটা ওর বাড়ি, ওর যখন ইচ্ছে আসবে, যতদিন ইচ্ছে থাকবে, তুমি কথা বলার কে? মা, আপনি ভুলে যাচ্ছেন কেন? আমার বাবার বাড়িটাও কিন্তু আমার বাড়ি, সেখানেও আমার যখন ইচ্ছে যাওয়ার অধিকার আছে, যতদিন ইচ্ছে থাকার অধিকার আছে। মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়ি আসল, শ্বশুর বাড়ি সবার খেয়াল রাখাটাই মেয়েদের আসল কাজ। মুখে মুখে তর্ক না করে যাও, গিয়ে কাজ করো। মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি যদি সবকিছু হয়, আপনার মেয়েকে তার দায়িত্ব পালন করা কেন শেখাচ্ছেন না? আমি তো আমার দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে তবেই বাবার বাড়ি যেতে চাইছি। দেখো মা, দেখো আমাকে কিভাবে তাড়িয়ে দিতে চাইছে। থাকবো না আমি আর এখানে। এ কথা বলে রিনাকে নিয়ে তিথি ঘর থেকে বেরিয়ে ওর শ্বশুর বাড়ির দিকে রওনা হয়। তিথি বেরিয়ে যেতেই রেহানা বেগম রিয়াকে অনেক বকাঝকা করে। তোমার স্বামীর ইনকাম 2 টাকাও না, অথচ আমার মেয়েকে বাড়ি থেকে চলে যেতে বলার সাহস কি করে হয় তোমার? আজ আসুক তোমার স্বামী বাসায়। আমি কাউকে বাড়ি থেকে তাড়াইনি মা, আমাকে যে দায়িত্বগুলোর কথা বললেন শুধু সেগুলোই আপনার মেয়েকে শেখানোর কথা বলেছি। আর হ্যাঁ, আপনিও ভুলে যাবেন না, আমার স্বামীর ইনকাম 2 টাকা হোক আর 5 টাকা হোক, সে কিন্তু আপনারই ছেলে। রিয়ার কথায় গজরাতে গজরাতে রেহানা বেগম তিথির পিছন পিছন যেতে থাকে তাকে আটকানোর জন্যে। দিনাকে সাথে নিয়ে তিথি তার শ্বশুর বাড়ি পৌঁছে যায়। তিথি বাসায় ফিরে দেখতে পায় ওর শাশুড়ি, ননদ ও ননদের মেয়ে ড্রয়িং রুমে বসে আছে। তারা তিথিকে এতদিন পর দেখে খুবই খুশি হয়। দিনা খুশিতে দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরে। আমার দাদু ভাই, এতদিন পর বুঝি বাড়ি ফিরতে মন চাইলো? আমার মা আসতেই দিতে চাইছিল না, জোর করে আসলাম। ইমা, তুমি কবে এসেছো? এবার অনেকদিন পর এলে। হ্যাঁ ভাবি, আসলাম কিছুক্ষণ আগে, বিকেলেই চলে যাব। আমার শাশুড়ির শরীরটা ভালো না জানো তো, তোমাদের জন্য ঈদের কিছু উপহার এনেছি, সেগুলোই দিতে আসলাম। উপহার? কি মজা, কি মজা! কই দেখি দেখি। এই নাও দাদু ভাই, তোমাদের ঈদ উপহার। এটা তোমার ফুপি দিয়েছে, আর এটা আমার পক্ষ হতে। রেহানা বেগম বাইরে দাঁড়িয়ে সবটাই দেখতে পান। তিনি ভাবেন এখানে তার মেয়ে ও নাতনিকে সবাই কত ভালোবাসে, অথচ তিনি শুধু তার মেয়ে ও নাতনিকেই ভালোবাসেন। তার বৌমা ও নাতিকে কত কটু কথা শোনান, কত বকা দেন। তিনি খুব অনুশোচনা নিয়ে বাসায় ফিরে যান। সেদিনের পর থেকে রিয়া ও রাতুলের সাথে রেহানা বেগম খুব ভালো ব্যবহার করতে শুরু করে। রিয়া, রাতুল ও রাতুলের বাবাকে তিনি অনেক ঈদ উপহার দেন এবং সবাই মিলে হাসি খুশিভাবে একসাথে বাস করতে থাকে। তোমাদের যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।